ধরনই আলোচনা হোক, ভালো হবে। আচ্ছা, একটা নির্দিষ্ট বিষয় ধরে হোক, যারা একেবারে নতুন আছে তাদের জন্য বিষয়টা ভালো হবে আর কি। একদম নতুন যারা পরে যুক্ত হয়েছেন আর কি, তাদের জন্য বিষয়ভিত্তিক হলে ব্যাপারটা ভালো হবে। তো আজকের কি করা যেতে পারে? আজকে কারক বা সমাস দুটোর মধ্যে কোনটা করা যেতে পারে? স্যার সমাজটা করান স্যার। সমাসটা। Okay. তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমাস। তো সমাস আসলে কি, বিষয়টা কেউ বলতে পারবেন? সমাস আদতে কি? কেউ বলতে পারবেন কি সমাস আদতে কি? সমাস কেন করা হবে? আমরা সমাস কেন করব? সে বৈজ্ঞানিকগণ, সংক্ষিপ্তকরণের জন্য। একদম, বৈজ্ঞানিকগণ এই সমাসের যে উদ্ভাবন করেছে তার নেপথ্যে তাদের নিশ্চয়ই কোনো জোরালো যুক্তি ছিল। বর্তমান কাল প্রেক্ষাপটে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন আমরা বড় শব্দ খুব কম বলি, খুব কম বলি। আপনাদের গ্রামে যদি কোনো মানুষের নাম হয় মোশারেফ, তাকে আমরা ডাকি মশা বলে, তাই না? মশা বলে ডাকি। এই যে ক্ষুদ্রকারে সমস্ত কিছু বলবার একটা প্রবণতা আমাদের মধ্যে প্রবলভাবে কিন্তু রয়েছে। তো সমাস এই কাজটি করে। আমি একটি সমাসবদ্ধ পদ বলছি, তার ব্যাস বাক্যটা বলছি। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন ইকুয়াল সিংহাসন। তো আপনাদের যাদের বিয়ে হয়েছিল, তো আপনি যখন শ্বশুর বাড়িতে গেছেন তখন কি শাশুড়ি মা বলেছিলেন যে বৌমাকে সিংহ চিহ্নিত আসনে বসাও? এমন কথা কি শাশুড়ি মা বলেছিলেন? আমাকে বলেন। না, স্যার শাশুড়ি মা কি বলেন? সিংহাসনে বসান। হ্যাঁ সিংহাসন। মাসুদা, মাসুদা কি বলছিল বল? স্যার ওটাই বলছিলাম, সিংহাসনেই বলে। সিংহাসনে বসাও। তাহলে এই যে তিনটি পদ, সিংহ চিহ্নিত আসন, তিনটি পদ এখানে কটি পদে পরিণত হলো? তিনটি একটি পদ পদে। এখানে একটি পদে পরিণত হলো। তাহলে সমাস শব্দের অর্থ আমরা কি বলতে পারি একপদীকরণ? বললে কি ভুল হবে? সমাজ শব্দের হ্যাঁ স্যার, অর্থ একপদীকরণ বলা যায়। ঠিকই একপদীকরণ আছে। বললে নিশ্চয়ই ভুল হবে না, কারণ সাধারণত দুটি পদ যুক্ত হয়ে একটি পদে পরিণত হয়। আবার দু ক্ষেত্রে তিনটি পদ থাকে, অর্থাৎ যেটা মধ্য পদলোপী যে সমাসটা আছে সেখানে তিনটি পদ থাকে, একটা পূর্ব পদ, একটা মধ্য পদ আর একটা উত্তর পদ। তো এই তিনটে পদ যুক্ত হয়ে একটি পদ হচ্ছে, সেটা হচ্ছে সমস্ত পদ। আচ্ছা, সমাস শব্দের আরেকটি অর্থ হচ্ছে সংক্ষিপ্তকরণ, তাই তো? সংক্ষিপ্তকরণ। এই যে হ্যাঁ বড় স্যার। একটি বাক্য, সিংহ চিহ্নিত আসন, বড় বাক্য, এত বড় বাক্য, সেটাকে আমি ছোট করে করলাম কি সিংহাসন। সুতরাং এটা বড় বাক্যকে সমাস কি করছে, একেবারে ক্ষুদ্র বাক্যে পরিণত করে দিচ্ছে। সিংহাসন ছোট বাক্যে পরিণত করছে। সুতরাং সমাস শব্দের আর এক অর্থ কিন্তু সংক্ষিপ্তকরণ। এইবারে সমাসে একদম প্রথম যে পদটা থাকে তার নাম পূর্বপদ। আমরা সকলেই জানি, এগুলো চর্বিত চর্বণ, আপনাদের অনেক অনেক অনেকবার শোনা। এবং পরপদটাকে বলা হয় উত্তরপদ বা পরপদ। এবং এই দুটি পদ এর সংমিশ্রণে যে পদটি তৈরি হয় সেই পদটিকে বলা হয় সমস্ত পদ। এই দুটি পদের সংমিশ্রণে যে পদটি তৈরি হয় সেই পদটিকে বলা হয় সমস্ত পদ। আচ্ছা, এর নাম সমস্ত পদ কেন হলো? কেউ একজন আমাকে ব্যাখ্যা করেন, বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করেন, সমস্ত পদ কেন হলো?
একাধিক পদ মিলিত হয়ে এক পদে মিলিত হয়ে নতুন পদ গঠন করছে একটা। পূর্বপদ এবং পরপদ উভয় পদের বৈশিষ্ট্য কি ওই পদে আছে? উভয় পদের বৈশিষ্ট্য কি হ্যাঁ সমস্ত স্যার। পদে আছে? সমস্ত পদে হ্যাঁ। আছে। আমরা জানি ধরেন একটি ছেলে এবং একটি মেয়ের যখন বিবাহ হলো, তখন 2 বছর পরে ওই 2জন থেকে 3জন হয়। তো যে সন্তানের জন্ম হলো সেই সন্তানের মধ্যে বাবা এবং মা উভয়ের বৈশিষ্ট্য থাকে না থাকে না আমাকে বলেন। থাকে। ওই সন্তানটা তো উভয়েরই মানে ভাগ আছে, সন্তানের উপরে ভাগ আছে কিনা? হ্যাঁ স্যার। যদিও সন্তান সবসময় মায়ের পক্ষ নেয়, হ্যাঁ বাবাদের পক্ষ অত নিতে চায় না। কারণ আমার ছেলেটাকে দেখি ওর মাকে অনেক বেশি আদর করে। আমি যদি বলি আমাকে একটু আদর করো, তোমাকে আদর করবো না। তো যাই হোক স্যার, আর কি, ছেলেরা হচ্ছে মায়ের বেশি ছেলেরা কথা মানে ছেলেরা মান্যতা দেয়, আর মায়ের মেয়েরা বাবার কথা মান্যতা দেয় বেশি। ঠিক ও মায়ের মাকে চুম্বন করছে ধরে ধরে, আম্মু একটু মাম খাবো, আম্মুকে মাম খাচ্ছে। আমি যদি বলি আমাকে একটা মাম দাও, তোমাকে মাম দেবো না, তোমাকে মাম দেবো না, এই ব্যাপারটা থাকে আর কি। তো যাই হোক, তো এই যে সন্তান, এই সন্তানের প্রতি যেমন বাবার বৈশিষ্ট্য আছে সন্তানের মধ্যে, ঠিক তেমনি মায়ের বৈশিষ্ট্য আছে। আমরা যদি পূর্বপদকে মা ধরি, পরপদকে যদি বাবা ধরি, এদের দুজনের মিলনে যে পদটি হচ্ছে সেই পদটি হচ্ছে সমস্ত পদ। তাহলে এই সমস্ত পদে পূর্বপদ এবং পরপদ উভয় পদের বৈশিষ্ট্য কিন্তু সমন্বিত থাকছে, সুতরাং এর নাম হচ্ছে সমস্ত পদ। বোঝাতে পেরেছি আমি সমস্ত পদ কেন নাম? বোঝাতে পেরেছি? একটু বলবেন বোঝা গেছে কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, বোঝা গেছে। ওকে, এইবারে ব্যাস বাক্য। আচ্ছা, এই সমস্ত পদকে কোন বাক্যে ব্যাখ্যা করা হয়? সিংহাসন ব্যাস হচ্ছে বাক্য। সমস্ত পদ, সিংহাসন হচ্ছে সমস্ত পদ, তাকে আমি ব্যাখ্যা করছি সিংহ চিহ্নিত আসন। কমলাক্ষী হচ্ছে সমস্ত পদ, তাকে আমি ব্যাখ্যা করছি কমলের ন্যায় অক্ষী যার। জয়নাথ সমস্ত পদ, তাকে আমি ব্যাখ্যা করছি জয় সূচক নাথ। তাহলে আমি কি বলতে পারি সমস্ত পদকে যে বাক্যে ব্যাখ্যা করা হয় তাকে ব্যাস বাক্য বলে? আমি কি এই কথা বলতে পারি? সমস্ত হ্যাঁ স্যার। পদকে যে বাক্যে ব্যাখ্যা করা হয় সেই বাক্যকে ব্যাস বাক্য বলে, এই কথা আমি বলতে পারি না পারি না আমাকে বলে? হ্যাঁ স্যার, বলতে পারা যাবে। বলতে পারি। অর্থাৎ সমস্ত পদকে যে বাক্যে ব্যাখ্যা করা হবে সেই টোটাল বাক্যটাকে বলা হবে ব্যাস বাক্য। সিংহাসন সিংহ চিহ্নিত আসন, চন্দ্রমুখী চন্দ্রের ন্যায় মুখ যার, জয়ধ্বনি জয় সূচক ধ্বনি। এই যে 3টে বাক্য বললাম শেষে, এই 3টে বাক্যই হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। আচ্ছা, আপনাদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে ব্যাস শব্দের অর্থ কি, উত্তর কি হবে? স্যার, বিস্তার। বিস্তার। বিস্তার বা বিস্তৃত বাক্য, বিস্তার বা বিস্তৃত। আর বিগ্রহ শব্দের অর্থ, বিগ্রহ শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত। অর্থাৎ যে বিস্তৃত। বাক্য বিস্তৃত অবস্থায় আছে, যে বাক্যের বিস্তার ঘটেছে, তাকেই আমরা বলবো ব্যাস বাক্য। তাহলে একেবারে প্রথম দিকের প্রাথমিক যে বিষয়ের আলোচনা সমাসের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা করে ফেলেছি। সমাস শব্দের অর্থ হচ্ছে একপদীকরণ, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্তকরণ। প্রথম পদটির নাম পূর্বপদ, পরবর্তী পদটির নাম পরপদ। এই দুজনের মিলনে যে পদটি হয় সেই পদটির নাম সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এই সমস্ত পদকে যে বাক্যে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার বা বিস্তৃত, বিগ্রহ শব্দের অর্থও হচ্ছে কিন্তু বিস্তৃত। সুতরাং এইটা ছিল আমাদের প্রাথমিক আলোচনা।
আমি কি বড্ড ফাস্ট চলে যাচ্ছি? আপনারা কি বুঝতে পারছেন? বড্ড দ্রুত বলছি নাকি আরেকটু স্লো বলবো? না স্যার ঠিকই আছে। হ্যাঁ স্যার ঠিকই আছে। ওকে, আচ্ছা। এরপরে আমরা সমাসের প্রকারভেদের মধ্যে যাব। আমরা সকলেই জানি সমাসকে কয় ভাগে ভাগ করা যায়? স্যার 6 প্রকার। সমাস হচ্ছে 6 প্রকার। কি কি? দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারায়, দ্বিগু, বহুব্রী, অভাব। দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারায়, দ্বিগু, অব্যয়ীভাব এবং বহুব্রী, মোট 6 প্রকার। এর মধ্যে পূর্বপদ প্রধান সমাস কোনটি? অব্যয়ীভাব। অব্যয়ীভাব একমাত্র পূর্বপদ প্রধান সমাস। উভয় পদ প্রধান সমাস কোনটি? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব। দ্বন্দ্ব হচ্ছে একমাত্র উভয় পদ প্রধান সমাস, অর্থাৎ হাজবেন্ড ওয়াইফের মতো। দ্বন্দ্ব হচ্ছে পুরো হাজবেন্ড ওয়াইফের মতো, দুজনেই সমান গুরুত্ববান, দুজনেই সমান। কেউ কাউকে সুযোগ পেলে ছাড়ে না, কেউ কাউকে সুযোগ পেলে ছাড়ে না। হিমুকে, আফগান সেনাপতি হিমুকে যখন বৈরাম খাঁ ধরে আনলো, হিমু যখন মস্তক অবনত করে বৈরাম খাঁর সামনে দাঁড়িয়েছে, বৈরাম খাঁ যখন আকবরকে বলল, আকবর তুমি হিমুর মুন্ডু ছেদ করে দাও, তখন আকবর একবার হয়তো ভেবেছিল যে হিমুকে মাফ করে দেওয়া যায় কিনা, কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফ কেউ কারোর দোষ পেলে আমার মনে হয় না একবারও ভাবে যে মাফ করে দেওয়া যায় কিনা। একেবারে মানে সেই যুদ্ধং দেখি দুইজন মানুষ এক ছাতার তলায় থাকে আর কি। একজন বলে যে আমি ছিলাম বলে তোমার বিয়ে হলো, আমি না থাকলে তোমার বিয়েই হতো না আর কি। এটা মানে সেই সেই আমি আমার ঠাকুমার সময় থেকে এটা শুনে আসছি। আমার ঠাকুমা আমার ঠাকুরদাকে বলেছে, আমার মা আমার বাবাকে বলেছে, আমার ওয়াইফ আমাকে বলছে, আমার ছেলের ওয়াইফ তাকে বলবে। এইভাবে এই পরম্পরায় চলে আসছে। আর পুরুষেরা বলছে হ্যাঁ তুমি ছিলে বলেই আমার বিয়েটা হলো, না তো আমাকে সারা জীবন অবিবাহিত থাকতে হতো আর কি। যাই হোক, তো দ্বন্দ্ব সমাস হচ্ছে এই উভয় পদ প্রধান সমাস, দুজনেরই 50-50 থাকবে, দুজনেই সমান গুরুত্ববান। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দ্বন্দ্ব সমাস চিনবার উপায় হচ্ছে দুটি বিপরীতমুখী বিশেষ্য হবে, একমুখী বিশেষ্য কিন্তু হবে না। এবং দুটো ধরেন এইভাবে আছে, দুটোকে আমি ছাড়িয়ে নিতে পারবো, দুটোকে আমি সম্পূর্ণ পৃথক করে দিতে পারবো, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, আমি দুটোকে চাইলেই আলাদা করে দিতে পারবো। এবং উভয়কেই অবশ্যই বিপরীতমুখী বিশেষ্য হতে হবে। বাবা মা, বাবা হচ্ছে পুংলিঙ্গ, মা হচ্ছে স্ত্রীলিঙ্গ। রাস্তাঘাট, রাস্তা হচ্ছে যেখান দিয়ে মানুষ চলাচল করে, আর ঘাট মানে হচ্ছে দিঘির ঘাট, পুকুর ঘাট, স্নান করবার পূর্বে মানুষ যেখানে বসে, ফলে পৃথক। রাজা বাদশাহ, আচ্ছা রাজা বাদশাহ কি দ্বন্দ্ব সমাস হবে? এরা কি পৃথক হবে বিশেষ্য? স্যার। এরা কি হ্যাঁ স্যার হবে। পৃথক বিশেষ্য? কারণ বাদশাহ হচ্ছে ঔরঙ্গজেব, বাদশাহ হচ্ছে ঔরঙ্গজেব, আর রাজা হচ্ছে নবাব সিরাজদৌলা, তাই কি না? বাদশাহ হচ্ছে অনেক বড় একটা কনসেপ্ট, অর্থাৎ একজন বাদশার অধীনে অনেকগুলো রাজা থাকে। রাজা হচ্ছে একটা ছোট্ট জনপদের অধিপতি, কিন্তু বাদশাহ হচ্ছে এরকম অনেকগুলো ছোট্ট জনপদ মিলিয়ে যে বৃহৎ সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের অধিপতি। সুতরাং রাজা এবং বাদশাহ এটা পৃথক বিশেষ্য হওয়ার কারণে এটাও কিন্তু দ্বন্দ্ব সমাস। ঘর বাড়ি, ঘর বাড়ি কি দ্বন্দ্ব সমাস হবে? হবে হ্যাঁ স্যার। স্যার। ঘর বাড়ি দ্বন্দ্ব সমাস হবে। ঘর হচ্ছে একটি রুম, আর বাড়ি হচ্ছে এইরকম 3-4টি রুমের সমন্বয়ে গঠিত একটা দালান কোঠা। সুতরাং বাড়ি হচ্ছে একটা বড় কনসেপ্ট, আর ঘর হচ্ছে একটা ছোট্ট কনসেপ্ট। সুতরাং এখানেও দ্বন্দ্ব সমাস হবে। কিন্তু আমি যদি বলি ঘাটে ঘাটে মানুষ বসে, এই যে ঘাটে ঘাটে, এটা কি দ্বন্দ্ব সমাস হবে?
হবে না, স্যার না। ঘাটে ঘাটে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছি, বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছি, দ্বন্দ্ব সমাস হবে? না, হবে না। হবে না। অর্থাৎ সমবিশেষ্য একই বিশেষ্যের যদি দ্বিত্ব হয় বা দ্বৈত ভাবে একই বিশেষ্য আসে, সম পরিমাণ বিশেষ্য আসে, তাহলে তার কিন্তু দ্বন্দ্ব হবে না। এবং দ্বন্দ্ব সমাসে আমরা জানি দ্বন্দ্ব সমাস থেকে প্রশ্ন আসে না। দ্বন্দ্ব সমাস আপনাদের প্রত্যেকেরই খুব ভালোভাবে করা আছে। জাস্ট দুটি বিশেষ্যের মধ্যে একটা এবং বা একটা ও বসিয়ে দিলেই আমাদের দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য হয়ে যাবে। বাবা মা, বাবা এবং মা, রাস্তাঘাট, রাস্তা ও ঘাট। এইভাবে আমরা মাঝখানে একটা সংযোজক অব্যয় বসিয়ে দিয়ে দুটোকে পৃথক করে দিতে পারি। দ্বন্দ্ব সমাসের এক জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। আমরা, আমি তুমি এবং সে, তোমরা, তুমি আমি এবং সে, এই একশেষ দ্বন্দ্ব থেকে মাঝে মাঝে একটা দুটো প্রশ্ন আসে। এমনিতে দ্বন্দ্ব সমাস থেকে আর কোনো প্রশ্ন অন্তত প্রতিযোগিতামূলক পরীক্ষাতে থাকে না। তাহলে দ্বন্দ্ব সমাস নিয়ে আমাদের আর কোনো সমস্যা কি আছে একটুখানি বলবেন। সমাজটা দুদিনে শেষ করব, একদিনে একটি ক্লাসে শেষ হবে না। সমাজটা আমাদেরকে দুদিনে শেষ করতে হবে। তো দ্বন্দ্ব সমাস নিয়ে কারো আর কোনো সমস্যা আছে? না স্যার। ওকে। পরপদ প্রধান সমাস কয়টি? যদি বলে পরপদ প্রধান সমাস, উত্তর কি তিনটি। হবে? পরপদ প্রধান সমাস হচ্ছে তিনটি। কি কি? কি কি? কর্মধারায় তৎপুরুষ আর দিগু। কর্মধারায় তৎপুরুষ এবং দিগু পরপদ প্রধান সমাস হচ্ছে মোট তিনটি। অন্য পদ প্রধান সমাস কয়টি? একটি, বহুব্রী। কোনটি? বহুব্রী। একদম, বহুব্রী হচ্ছে অন্য পদ প্রধান সমাস। উভয় পদ প্রধান সমাস হচ্ছে দ্বন্দ্ব। পূর্বপদ প্রধান সমাস হচ্ছে অব্যয়ীভাব। হ্যাঁ, তো এই হচ্ছে টোটাল 6টি সমাস। আচ্ছা, এইবারে আমরা মূল সমাসে প্রবেশের পূর্বে 3টি অপ্রধান সমাস নিয়ে একটু কথা বলবো। 3টি অপ্রধান সমাস নিয়ে একটু কথা বলবো। আদি মামার বাড়ি, মেয়ে কই ঘরে? তো অপ্রধান সমাসগুলো নিয়ে আমরা একটু কথা বলে নিই। যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে আচ্ছা বলেন কোন সমাসের ব্যাস বাক্য হয় না, উত্তর কি হবে? কোন সমাসের ব্যাস বাক্য হয় না? নিত্য সমাস। নিত্য সমাস, একেবারে সঠিক উত্তর। নিত্য সমাসের কোনো ব্যাস বাক্য হয় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না। নিত্য সমাস চিনবার উপায়, দুটি উপায় আছে। একটা হচ্ছে সমস্ত পদে যদি অন্তর এই শব্দবন্ধটা থাকে, অন্তর, অদন্ত নয় তয় র, অন্তর, এই শব্দবন্ধটা যদি সমস্ত পদে থাকে তাহলে সেটা হয়ে যাবে নিত্য সমাসের উদাহরণ। আর একটা চিনবার উপায় হচ্ছে সমস্ত পদে যদি মাত্র শব্দটি থাকে তাহলেও সেটা হয়ে যাবে নিত্য সমাস। দেশান্তর, গ্রহান্তর, ভাষান্তর, গ্রামান্তর, দৃশ্যান্তর, এই যে এতগুলো উদাহরণ আমি বললাম, প্রত্যেকের মধ্যে অন্তর আছে না নেই আমাকে বলেন। আছে। আছে। তাহলে সবগুলোই হচ্ছে নিত্য সমাস। অন্তর শব্দটা যদি থাকে, দেশান্তর, ভাষান্তর, গ্রহান্তর, বাচ্যান্তর, কথান্তর, গ্রামান্তর, গ্রহান্তর, এই যে অন্তর যদি থাকে তাহলে আমরা চোখ বুজিয়ে করব নিত্য সমাস। যদি বলে এটি কোন সমাস, আমরা একেবারে চোখ বুজিয়ে করব নিত্য সমাসের উদাহরণ। এবং সমস্ত পদে যদি মাত্র শব্দটা থাকে
সমস্ত পদে যদি মাত্র শব্দটা থাকে তাহলেও আমরা চোখ বুজিয়ে করব, এটি নিত্য সমাসের উদাহরণ। দৃশ্য মাত্র, কেবল মাত্র, চিহ্ন মাত্র, একটি মাত্র, এই ধরনের শব্দ থাকলে আমরা চোখ বুজিয়ে সেটাকে নিত্য সমাস বলে অভিহিত করব। এখন প্রশ্ন হচ্ছে, এর তো ব্যাস বাক্য হয় না, তবু তো আমাদের যাই হোক একটু ভেঙে দিতে হয়। তাহলে আমরা কিভাবে ভাঙবো? অন্তরের পরিবর্তে আমরা অন্য, ভালো করে বুঝে নেন, অন্তরের পরিবর্তে আমরা অন্য শব্দটি বসাবো, আর মাত্রর পরিবর্তে আমরা কেবল শব্দটি বসাবো, এবং এই অন্য এবং কেবল এ দুটো একদম প্রথমে বসাবো। যদি বলে দেশান্তর, তার ব্যাস বাক্য যদিও হয় না, তবু সেটা ভেঙে দিলে হবে অন্য দেশ। কারণ দেশান্তর শব্দের অর্থ কি? দেশান্তরী হয়েছি মানে কি? অন্য দেশে চলে গেছি তো। ভাষান্তর মানে কি? মানে অন্য ভাষা। গ্রামান্তর মানে কি? অন্য গ্রাম। জাস্ট আমি আগে অন্য বসিয়ে দেবো, ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে অন্তরটা তুলে দেব, অন্তরের পরিবর্তে প্রথমে আমি অন্য বসাবো। গ্রহান্তর, অন্য গ্রহ। দৃশ্যান্তর, অন্য গিরির দৃশ্য। ভাষান্তর, অন্য ভাষা। কথান্তর, অন্য কথা। বাচ্যান্তর, অন্য বাচ্য। বোঝাতে পারছি আমি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এইবারে ধরেন মাত্র, মাত্র থাকলে আমরা কি করব? দৃশ্য মাত্র, কেবল দৃশ্য, হ্যাঁ, একটি মাত্র, কেবল একটি, চিহ্ন মাত্র, কেবল চিহ্ন। বোঝা গেছে? নিত্য সমাস ক্লিয়ার? হ্যাঁ স্যার। অন্তর থাকবে, চিনবার উপায় হচ্ছে নিত্য সমাসে অন্তর থাকবে আর মাত্র থাকবে। এই দুটো যদি থাকে তাহলে আমরা চোখ বুজিয়ে করব, সেটা নিত্য সমাস। একদম আর কোনো দিকে ফেরার দরকার নেই, আমার কোনো নিয়ম, কোনো রুল কিছু দেখবার দরকার নেই। অন্তর আর মাত্র, চোখ বুজিয়ে করে দেন নিত্য সমাস। এইবারে আপনাকে যখন বলবে যে তাহলে এটা ভেঙে দেন, এটা ভেঙে দেন, তাহলে ভাঙতে গেলে আমরা কি করব? অন্তরটা পিছন দিক দিয়ে তুলে দিয়ে আগে অন্য বসিয়ে দেবো, মাত্রটা পিছন দিক দিয়ে তুলে দিয়ে আগে কেবল বসাবো। দৃশ্যান্তর, কেবল দৃশ্য, গ্রহান্তর, দৃশ্যান্তর অন্য দৃশ্য, গ্রহান্তর অন্য গ্রহ, দেশান্তর অন্য দেশ। দৃশ্য মাত্র, কেবল দৃশ্য, একটি মাত্র, কেবল একটি, চিহ্ন মাত্র, কেবল চিহ্ন। তাহলে নিত্য সমাস নিয়ে আর কারোর কোনো কি প্রশ্ন আছে? আমাকে একটু জানান। নিত্য সমাস নিয়ে কারোর কোনো প্রশ্ন কি আছে? কোনো প্রশ্ন? না স্যার। ওকে না না। ওকে, এবারে অলুক, অলুক সমাস। অলুক সমাসটা আসে পরীক্ষাতে, প্রচুর আসে অলুক সমাস থেকে প্রশ্ন। যদিও এগুলো অপ্রধান সমাস, অনেক বইতে আপনারা হয়তো দেখেছেন, আমি অনেক বই দেখেছি, অনেক বইতে সমাস নয় প্রকার। এটা কি আপনারা দেখেছেন? কোনো বাংলা গ্রামার বইতে দেখেছেন সমাস নয় প্রকার? আমি অনেক বইতে দেখেছি সমাস নয় প্রকার। আরো বিশেষ করে স্কুল পাঠ্য যে বইগুলো, 7-8-এর যে ওই ভাষা পাঠ বই আছে না, ভাষা পাঠে আমি বোধহয় 8-এর বইটা দেখছিলাম আমার ভাইজির বইতে, ওখানে আছে যে সমাস নয় প্রকার। তো আমরা এই ছোটবেলা থেকে পড়ে এসেছি সমাস 6 প্রকার, কিন্তু এখানে বলা হচ্ছে সমাস 9 প্রকার। হ্যাঁ, তো 3 প্রকার যে সমাস, এই যে দুটোর কথা বলছি, এরা হচ্ছে অপ্রধান সমাস, এরা প্রথাগত সমাস নয়। হ্যাঁ, যে ক্লাসিক্যাল যে সমাস, সেই সমাস কিন্তু এরা নয়। প্রথাগত সমাস হচ্ছে 6 প্রকার। অতএব যদি বলে সমাস কয় প্রকার, আমরা কিন্তু অবশ্যই বলবো 6 প্রকার। ওই ধরনের বই দেখে কেউ কিন্তু 9 প্রকার বিকল্প নেবেন না, ভুল হয়ে যাবে। হ্যাঁ, এবারে অলুক সমাস। অলুক, লুক শব্দের অর্থ হচ্ছে লোপ পাওয়া। লয় সুক্ষ লুক, লুক শব্দের অর্থ হচ্ছে লোপ পাওয়া। পরীক্ষাতে আসে যে লুক শব্দের অর্থ, লুক শব্দের অর্থ হচ্ছে লোপ পাওয়া। তাহলে অলুকের আগে যদি একটা অ বসিয়ে দিই, তাহলে পুরো শব্দের অর্থটা কি দাঁড়াবে আমাকে একটু কেউ বলেন। লুক যদি অলুক হয় লোপ সমাস। পাওয়া, তার আগে যদি আমি অ বসাই,
তাহলে পুরো অলোক শব্দের অর্থ কি? অলোপ। অলোপ। তাহলে অলোক সমাসের আরেক নাম কি? অলোপ সমাস। অলোপ সমাস। অলোক সমাসের আরেক নাম হচ্ছে অলোপ সমাস। লুক শব্দের অর্থ যেহেতু লোপ, তার আগে আমি যখন বসাবো টোটালটার অর্থ দাঁড়াবে অলোপ। তাহলে অলোপ মানে কি? কোনো একটা কিছু তো লোপ পায় না, কোনো একটা কিছু নিশ্চয়ই লোপ পায় না, তাই এর নাম অলোপ। এখন কি লোপ পায় না বলেন তো? কে বলবেন কি লোপ বিভক্তি। পায় না? বিভক্তি বিভক্তি লোপ লোপ পায় করে। না। একদম বিভক্তি লোপ পায় না। আমি তিনটে সমস্ত পদ বলছি, একদম প্রথমে যে তিনটে বলেছিলাম সেইগুলোই বলছি। সিংহাসন, জয়ধ্বনি, চন্দ্রমুখী, এই তিনটি সমস্ত পদে একটিতেও কি বিভক্তি আছে? স্যার না। একটিতেও নেই। বিভক্তি নেই। ফলে এরা কিন্তু অলুক নয়, এরা অলুক নয়। আমি যখন বলবো মুখে ভাত, আমি যখন বলবো দেশে বিদেশে, আমি যখন বলবো পথে ঘাটে, আমি যখন বলবো গায়ে হলুদ, দেখেন তো এই সমস্ত পদগুলোতে কি বিভক্তি লোপ পেয়েছে না আছে? আছে বিভক্তি। বিভক্তি আছে। সুতরাং সমস্ত পদে এসেও বিভক্তি লোপ পায়নি মানে এগুলো হচ্ছে অলুক সমাস। আচ্ছা, এই তাহলে যে বুঝতে পেরেছেন এটা প্রথাগত সমাস নয় কেন? প্রথাগত সমাস নয় কেন আপনাদের কি মাথায় ঢুকেছে? কেন প্রথাগত সমাস নয়? প্রথাগত সকল সমাসের ব্যাস বাক্য হয় না বলেন আমাকে। হয়। তাহলে নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না, তাহলে নিত্য সমাস কি করে প্রথাগত সমাস হতে পারে? তাহলে নিত্য সমাস কি করে প্রথাগত সমাস হতে পারে? প্রথাগত সমাসের সমস্ত পদে বিভক্তি লোপ পায় না আমাকে বলেন। লোপ স্যার পায়। বিভক্তি লোপ পায়। বিভক্তি লোপ পায়, কিন্তু অলুকের ক্ষেত্রে আমরা কি দেখছি? অলুকে বিভক্তি লোপ পাচ্ছে না। তাহলে ওই যে সন্ধিতে দেখেছিলেন একটা প্রকার আছে নিপাতনে সিদ্ধ সন্ধি, হ্যাঁ স্যার। যে কোনো নিয়ম মানে না। আমরা যদি বাংলা সমাসের ক্ষেত্রে, যদি আমি কখনো বই লিখি সমাসের ক্ষেত্রে বা এই ব্যাকরণের ক্ষেত্রে, এই ব্যাকরণ চর্চা করতে করতে আমার ব্যাকরণের প্রতি মানে এতটাই ভালোবাসা জন্মে গেছে এবং কিছুটা জ্ঞান মানে জ্ঞান এসেছে ব্যাকরণের প্রতি। তো আমার মনে হয় যে ব্যাকরণে যদি একটা বইয়ের কাজ করা হয় খুব ভালো একটা কাজ করতে পারবো আর কি। দীর্ঘ 5 বছর এই নিয়েই তো আছি, সেই 2021 থেকে টেট পড়াচ্ছি। তো আমরা বলতেই পারি যে সমাসের ক্ষেত্রে নিপাতনে সিদ্ধ সমাস হচ্ছে এই দুজন, নিত্য সমাস এবং অলুক সমাস। এরা এরা নিয়ম মানছে না, সুতরাং এই জন্য এরা কিন্তু প্রথাগত সমাস নয়। আমি জানি না কোন দৃষ্টিকোণ থেকে যারা বইয়ে কাজ করেছে তারা সমাসকে 9 প্রকার বলছে আর কি। তো সমাস হচ্ছে অবশ্যই 6 প্রকার। এইবারে অলুক সমাসে যেহেতু বিভক্তি লোপ পাচ্ছে না, এই অলুক সমাসকে 3টি ভাগে ভাগ করা যায়। কেউ একটু বলেন 3টি ভাগ কি কি? অলোক দ্বন্দ্ব, অলোক তৎপুরুষ আর অলোক বহুব্রী। অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রী। আমি নিয়মগুলো বলে দিচ্ছি। অলুক দ্বন্দ্ব কোনগুলো, অলুক তৎপুরুষ কোনগুলো আর অলুক বহুব্রী কোনগুলো। দেখেন, পূর্বপদ এবং পরপদ উভয় পদে যদি বিভক্তি থাকে সমস্ত পদে এসে, তাহলে সেটা হয়ে যাবে অলুক দ্বন্দ্ব। কারণ আমি কি বলেছিলাম? দ্বন্দ্ব সমাস সবসময় উভয় পদ প্রধান। সুতরাং যদি পূর্বপদে বিভক্তি থাকে তাহলে পূর্বপদের গুরুত্ব বেশি হয়ে যাবে না যাবে না আমাকে বলেন? বা পরপদে যদি বিভক্তি থাকে তাহলে পরপদের গুরুত্ব বেশি হবে না আমাকে যে বলেন? হবে স্যার, উভয় পদই হয়ে যাবে। উভয়। কিন্তু দ্বন্দ্বতে কি বলেছে? দ্বন্দ্বতে যদি পূর্বপদ বিভক্তি নেয় পরপদ কি ছেড়ে দেবে? আমি তো দ্বন্দ্বকে বললাম দ্বন্দ্ব হচ্ছে স্বামী স্ত্রী। পূর্বপদ যদি বিভক্তি নেয় পরপদ ছেড়ে দেবে? বলে তুমি বাবু বিভক্তি নিয়েছ আর আমার বেলা বিভক্তি নেই নাকি? আমাকে বিভক্তি দিতে হবে। সুতরাং দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদে কিন্তু বিভক্তি থাকতেই হবে, এটা একদম মাস্ট, থাকতেই হবে। সুতরাং আমি যখন বলবো দেশে বিদেশে, এটা কোন অলুক হবে? দ্বন্দ্ব। অলুক দেশে দ্বন্দ্ব। বিদেশে। আমি যদি বলি পথে ঘাটে, কোন দ্বন্দ্ব হবে? এটাও অলোক দ্বন্দ্ব হবে, পথে অলুক ঘাটে। দ্বন্দ্ব হবে।
আমি যদি বলি মেয়ে ছেলে, এটি কোন দ্বন্দ্ব হবে? এটাও অলোক দ্বন্দ্ব, মেয়ে এটাও ছেলে অলোক দুটোই দ্বন্দ্ব। বিভক্তি। দুটোতেই বিভক্তি আছে, পূর্বপদে বিভক্তি আছে, পরপদেও বিভক্তি আছে। অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে পূর্বপদ এবং পরপদ উভয় পদে যদি বিভক্তি থাকে আমরা চোখ বুজিয়ে করে দেব, সেটি হচ্ছে অলোক দ্বন্দ্ব। এবারে পূর্বপদে বিভক্তি আছে, তাহলে দুটি সমাস হবে। যদি পূর্বপদে বিভক্তি থাকে তাহলে দুটি সমাস হবে, এক হচ্ছে অলুক তৎপুরুষ আর দুই হচ্ছে অলুক বহুব্রী। পূর্বপদে বিভক্তি থাকলে এক হবে অলুক তৎপুরুষ আর এক হবে অলুক বহুব্রী। এখন আমরা কিভাবে বুঝবো কোনটা অলুক তৎপুরুষ কোনটা অলুক বহুব্রী, কিভাবে বুঝবো? তারও বুঝবার একটা কিন্তু মজার নিয়ম আছে। কি সেটা? ধরেন পূর্বপদে বিভক্তি আছে এবং অন্য পদ প্রধান, পূর্বপদে বিভক্তি আছে এবং অন্য পদ প্রধান, তাহলে সেটা হয়ে যাবে অলুক বহুব্রী। আমি যদি বলি মুখে ভাত, মুখে ভাত, আপনাদের কি সবার খাওয়া হয়ে গেছে? খেয়েছেন রাতের খাওয়ার ভাত? না স্যার। খাওয়া হয়নি তো কানিজ রাতে ভাত খাচ্ছে, মুখে ভাত তুলছে, তাহলে ওই যে ঘটনাটা ওটাকে কি আমি মুখে ভাত বলি? না, মুখে ভাত দিলেই কি সেটা মুখে ভাত হয়? না, মুখে ভাত তাহলে মুখে ভাত অনুষ্ঠান means করার কি? পূর্বে যেটা, মুখে ভাত ওই কি? তো প্রথম ভাত দেওয়ার অনুষ্ঠান হয় যেটা, একদম, ওটাকে একজন শিশু যখন খেতে শিখেছে তখন প্রথম দিনের যে আনুষ্ঠানিকভাবে সে ভাত খাওয়া শুরু করে, তার জন্য আমাদের যাদের একটু মানে সামর্থ্য আছে এবং বৈভব প্রকাশ করতে চাই আমরা, শুধু সামর্থ্য থাকলে হবে না, যার মধ্যে বৈভব প্রকাশের ইচ্ছে আছে যে আমার টাকা পয়সা হয়ে গেছে, এটা মানুষকে দেখানোর প্রয়োজন, তারা কি করি আমরা 200 জন 400 জন 500 জনকে ইনভাইট করি, করে বাচ্চার মুখে ভাত দিই আর একটা অনুষ্ঠান করি। তাহলে এর মূল অর্থ কিন্তু মুখও নয় ভাতও নয়, অর্থাৎ পূর্বপদ মুখ পরপদ ভাত, কারোর অর্থ এখানে প্রাধান্য পাচ্ছে না। এখানে তৃতীয় একটা পদ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে। সুতরাং পূর্বপদে বিভক্তি আছে কিন্তু পরপদ প্রধান, সুতরাং এটা হয়ে যাবে অলুক বহুব্রী। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে, এবার আরেকটা উদাহরণ বলছি, গায়ে হলুদ। গায়ে হলুদ, আমি যদি আগামীকাল স্নান করবার পূর্বে গায়ে হলুদ দিই, তাহলে কি সেটাকে গায়ে হলুদ বলা হবে? না, গায়ে হলো তো বিবাহ করিতে যাবার আগে যেটা সেটা হয় গায়ে সেটা। হলুদ বলা হবে না। পাঁঠা বলি হওয়ার পূর্বে তাকে যে যত্ন করে হলুদ দিয়ে স্নান করানো হয় সেইটাই হচ্ছে গায়ে হলুদ। আমি কি ভুল বলেছি? স্যার, শুধু ছেলেরা বলি হয় আর মেয়েরা হয় না? অধিকাংশ ক্ষেত্রে ছেলেরাই বলি হয়, ছেলেরাই বলি হয়, কারণ গৃহের সমস্ত কর্তৃত্ব কিন্তু নারীদের হাতে থাকে। একজন, আমি ওই যে একটা কথা বলেছিলাম যে আমাদের জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর, এইটা থেকেই তো উদাহরণ প্রমাণিত হয়। সম্রাট জাহাঙ্গীর যার রাজধানী মানে যার সাম্রাজ্য আফগানিস্তানের কান্দাহার কাবুল পর্যন্ত বিস্তৃত ছিল, সেই মানুষ নূরজাহানের হাতের পুতুল সদৃশ্য হয়েছিল। আপনারা এই ইতিহাস জানেন তো? অন্তঃপুরিকার শাসন, জাহাঙ্গীরের শেষ 5 বছরের শাসনকে কি বলা হয়? অন্তঃপুরিকার শাসন। কে শাসন করতো? নূরজাহান শাসন করতো। যে মানুষটার সাম্রাজ্য সেই কান্দাহার পর্যন্ত বিস্তৃত ছিল, সেই মানুষটা তার স্ত্রীর কাছে পুতুল সদৃশ্য ছিল। তবে এখানে একটা কথা আমি বলি, পুরুষ যেই বশ্যতা স্বীকার করে, হ্যাঁ, এটা কিন্তু মেকি, এটা হচ্ছে মেকি বশ্যতা, অনেকটা অভিনয় সদৃশ্য। পুরুষও কিন্তু প্রচন্ড রকম অভিনয় করে। আমি আপনাদেরকে বলে দিলাম, আপনাদেরকে আমি ভালোবাসি বলে আমি বলে দিলাম, গোপন কথাটা বলে দিলাম আর কি। হ্যাঁ, আপনারা যখন দেখবেন হাজবেন্ড খুব বশ্যতা স্বীকার করছে, একেবারে এটাকে একেবারে নমনীয়তা হিসেবে নেবেন না, এর মধ্যে কিন্তু চালাকি আছে আর কি। যাই হোক,
এই বিষয় নিয়ে আমরা অন্য কোনো দিন ডিসকাস করব। তো আমি কি বলছিলাম, তো এই যে আমি গায়ে হলুদ বললাম, তো গায়ে হলুদ আমি যদি আগামীকাল স্নান করবার পূর্বে গায়ে হলুদ মাখি, সেটাকে কিন্তু গায়ে হলুদ বলা হবে না। গায়ে হলুদ মিন্স কি, বিবাহের পূর্বে যখন আমার মানে একজন ছেলে বা মেয়ের যখন বিবাহ হচ্ছে, তার সম্পর্কে তার ভগ্নিপতি বা মেয়ে হলে বৌদিরা যখন এই যে গায়ে হলুদ দিয়ে তাকে স্নান করিয়ে দেয়, সেই অনুষ্ঠানটাকেই কিন্তু আমরা গায়ে হলুদ বলি। অর্থাৎ শরীর এবং হলুদ কারোর অর্থ কিন্তু এখানে প্রাধান্য পেল না। এখানে তৃতীয় একটা পদ, একটা অনুষ্ঠান, বৈবাহিক প্রাক অনুষ্ঠানকে প্রাধান্য দিল। সুতরাং এটা হয়ে যাচ্ছে অলুক বহুব্রীহি। যেহেতু পূর্বপদে বিভক্তি আছে, বহু অলুকের মধ্যে চলে যাবে, আর পরপদ প্রধান, সুতরাং অলুক বহুব্রীহি। বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন। হ্যাঁ স্যার, পেরেছি। ওকে, এবারে অলুক তৎপুরুষ। আমি যদি বলি ঘিয়ে ভাজা, তাহলে কোন পদের অর্থ প্রাধান্য হচ্ছে? ঘিয়ে কি করা হয়েছে? ঘিয়ে কি করা ভাজা হয়েছে? হয়েছে। ঘিয়ে ভাজা হয়েছে। রথকে দেখা, রথকে কি করা হয়েছে? দেখা হয়েছে। দেখা হয়েছে। তেলে ভাজা, তেলে কি করা হয়েছে? তেলে ভাজা হয়েছে। ভাজা হয়েছে। তাহলে উত্তর কি আসছে? সবসময় পরের পদটা উত্তর আসছে না? হ্যাঁ স্যার। সুতরাং এটা হচ্ছে পরপদ প্রধান। আর আমরা জানি তৎপুরুষ হচ্ছে একটি পরপদ প্রধান সমাস। যেহেতু পূর্বপদে বিভক্তি আছে, অবধারিতভাবে এটা অলুক সমাসের মধ্যে পড়ছে, আর পরপদ প্রধান, সুতরাং এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। মাথার মধ্যে ঢুকলো কিনা একটুখানি বলেন। অলুক সমাস কি মাথার মধ্যে ঢুকেছে? হ্যাঁ স্যার। আমি আবার সংক্ষিপ্ত একটু জিস্ট বলে দিই। অলুক শব্দের অর্থ হচ্ছে অলোপ, অর্থাৎ যে সমাসে সমস্ত পদে বিভক্তি লোপ পায় না। অলুক তিন প্রকার: দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। উভয় পদে বিভক্তি যদি বিদ্যমান থাকে তাহলে সেটা অলুক দ্বন্দ্ব। যদি পূর্ব পদে বিভক্তি থাকে এবং পরপদ প্রধান হয় তাহলে অলুক তৎপুরুষ। পূর্ব পদে বিভক্তি এবং অন্য পদ প্রধান তাহলে হয়ে যাবে অলুক বহুব্রীহি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, এইবারে আমরা দ্বিগু সমাসে যাব। দ্বিগু, আজকে আমরা সহজ সমাসগুলো করে নেব, পরের দিন আমরা বাকি কঠিন তিনটি সমাস করব। তো অবশ্য কঠিন একটিও নয়। আমরা যদি খুব ভালোভাবে পড়ি তাহলে ব্যাকরণ একেবারে কঠিন নয়, একদম কঠিন নয়। শুধু আমাদেরকে একটু মন দিয়ে পড়তে হবে, একদম শর্টকাট ট্রিক্স দিয়ে পড়তে হবে। এবং আমি ব্যাকরণ পড়াতে গিয়ে একটি বিষয় বিশ্বাস করি, একেবারে নীরস সাধনা যদি ব্যাকরণ হয় তাহলে সে কখনোই আমাদের মনের উপলব্ধিতে পৌঁছাতে পারে না। ব্যাকরণ পড়াতে গেলে অত্যন্ত সরসভাবে পড়াতে হবে, হ্যাঁ, এবং সেখানে বিভিন্ন রকম আনন্দ করতে হবে, কাউকে বিবাহ দিয়ে দিতে হবে, বিভিন্ন রকম মজার ছলে বিষয়টা পড়া। এটা আমি বিশ্বাস করি যে ব্যাকরণটা মজার ছলে পড়াতে হয়। এই মজার ছলে পড়ালে বহুদিন মনে থাকে। হ্যাঁ, তো যাই হোক, আমরা অলুক এই দ্বিগু সমাসটার কথা বলবো। আচ্ছা, দ্বিগু শব্দের অর্থ কি আগে আমাকে একটু বলেন। দ্বিগু শব্দের অর্থ কি? ওই তো স্যার, দুটি গরুর ক্রয় মূল্য নাকি একদম। সময় দিয়ে যেটা হয়। দেখেন, প্রাচীন ভারতে কোনো তো মুদ্রা ছিল না। সেই সময় আমরা ইতিহাসে বোধহয় পড়েছি, আপনারা পড়েছেন, ইতিহাস আমার খুব প্রিয়তম বিষয়। তো ইতিহাসে আমরা পড়েছি সেই সময় কিন্তু বিনিময় প্রথার মূল মাধ্যম ছিল গরু। বিনিময় প্রথার মূল মাধ্যম ছিল গরু। তো দুটি গরু আপনি দিলেন কাউকে, সে আপনাকে যে মালটা দিত, যে দ্রব্যটা দিত, সেই দ্রব্যটার নাম হচ্ছে দ্বিগু। সেই সময় সেই দ্রব্যটার নাম ছিল দ্বিগু বলা হতো। ফলে আপনি এখন দুটি গরু বিক্রি করে, ধরেন কেউ দুটি গরু বিক্রি করে বিয়ে করেছে, একটা বউ পেয়েছে। দুটি গরু বিক্রি করে বিয়ে করেছে, বিয়ে করে একটা বউ পেয়েছে, তাহলে ওই বউ কিন্তু হয়ে যাবে দ্বিগু। হ্যাঁ,
বা আপনি যদি বলেন যে দুটি গরু কেউ বিক্রি করেছে, দুটি গরু বিক্রি করেছে, এ একটা কম্পিউটার কিনেছে, দুটো গরু বিক্রি করেছে 60,000 টাকায়। সেই 60,000 টাকা নিয়ে সে মার্কেটে গেছে, মার্কেটে গিয়ে ছেলের জন্য একটি কম্পিউটার কিনেছে। তো এই কম্পিউটারটা হয়ে যাবে দ্বিগু। অর্থাৎ দ্বিগু শব্দের অর্থ হচ্ছে দুটি গরুর বিক্রয়কৃত অর্থে প্রাপ্ত সামগ্রী। আবার বলছি, দুটি গরুর বিক্রয়কৃত অর্থে প্রাপ্ত সামগ্রী ইকুয়াল দ্বিগু, তাকে আমরা দ্বিগু বলবো। এইবারে দ্বিগুর স্ট্রাকচারটা কি আগে আমরা দেখে নিই। দ্বিগু, আচ্ছা বলেন তো, দ্বিগুকে আমরা যদি বলি, দ্বিগু কোন ধরনের সমাস? সংখ্যামূলক সমাস কাকে বলে, বা সংখ্যাবাচক সমাস কাকে বলে? দ্বিগু সমাসকে। দ্বিগু সমাসের সব সময় পূর্বপদে কি থাকে? সংখ্যাবাচক থাকে, বিশেষণ আর থাকে। পরপদটা কি থাকে? বিশেষ্য থাকে। পরপদটা থাকবে বিশেষ্য। পূর্বপদটা থাকবে সংখ্যা, পরপদটা থাকবে বিশেষ্য, তার সঙ্গে একটা লেজুর জুড়ে দিলে ব্যাস বাক্য হয়ে যাবে। লেজুরটা কি? সমাহার। লেজুরটা হচ্ছে সমাহার। তাহলে আমি যদি বলি চৌরাস্তা, চৌ মানে কি? চারটি, চারটি রাস্তা এইভাবে যুক্ত হয়ে গেছে, চারটি রাস্তা, এই রাস্তাটি বলা হয় চৌমাথা। চৌমাথা। তাহলে কি? চার মাথার সমাহার। তে মাথা, তে মাথার সমাহার। পঞ্চবট, পঞ্চবটের সমাহার। সাত সমুদ্র, সাত সমুদ্রের সমাহার। সপ্তাহ, সপ্তাহের সমাহার। আট চালা, আট চালার সমাহার। এই যে এতগুলো উদাহরণ বললাম, তার মধ্যে একটা ভুল উদাহরণ বলেছি, কোনটা? আট চালা। অন্যরা বলেন এতগুলো উদাহরণ বলেছি, তার মধ্যে একটি দ্বিগু সমাসের উদাহরণ নয়। কি সেটা? কেবল সংখ্যা দেখে বিচার করে দ্বিগু সমাস কিন্তু করলে হবে না। যদি পূর্বপদে সংখ্যা থাকে এবং অন্য পদ প্রধান হয়, তাহলে সেটা কিন্তু সংখ্যাবাচক বহুব্রীতে চলে যাবে। যেমন দশানন, 10 দেখেই আমি দ্বিগু করে দিলাম, হবে না। কারণ দশানন বলতে কাকে বোঝায়? রাবণ। রাবণকে বোঝায়। রাবণ। তাহলে 10, 10 আর মাথা, পূর্বপদ ও পরপদ কারোর অর্থকে প্রাধান্য পাচ্ছে না। আমার ঘাড়ে যদি 10টা মাথা হয়, তাহলে আমাকে কি রাবণ বলা হবে? না। আমাকে রাবণ বলা হবে না। রাবণ একটা আলাদা ব্যক্তি, তাহলে অন্য পদ প্রধান। সুতরাং দশানন ওটা কিন্তু হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রী। ঠিক তেমনি আমি যখন আট চালা বললাম, আট চালা, আট চালা মানে কি? আটটা চালা সমন্বিত একটা বাড়ি। আট চালা বলতে কি বোঝায়? একটা বাড়িকে বোঝায়। তো হ্যাঁ স্যার, ওটা আমরা কি অন্য কাজটাই। কারোর আটচালা বাড়িতে গিয়ে বলি যে আটচালায় এসে উঠেছি? বলি এরকম? বলি? আমরা বলি বাড়িতে এসে উঠেছি, বাড়ি বলি তো। সুতরাং আটচালা মানে আটচালার সমাহার নয়। আটচালা হচ্ছে আস্ত একটা বাড়ি। পঞ্চানন 5টা মাথার সমাহার নয়। পঞ্চানন 5টা মাথার সমাহার নয়। সুতরাং এটাও হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রী। ফলে আমাদেরকে দ্বিগু সমাস করতে গেলে মনে রাখতে হবে, যদি অন্য পদ প্রধান হয়ে যায়, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক। তিনয়ন, তিনয়ন এটা সংখ্যাবাচক বহুব্রী না দ্বিগু? কি? স্যার বহুব্রী। বহুব্রী। তিনয়ন কার? তিনয়ন কার নাম? স্যার ত্রিনয়ন মানে তিনটে চোখ, তো সে দেবতাদেরই থাকে। শিবের, শিবের নাম তিনয়ন। তাহলে শিব যেহেতু অন্য পদ প্রধান, সুতরাং এখানে কিন্তু সংখ্যাবাচক বহুব্রী হয়ে যাচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। তেপান্তর, তারপরে চৌমাথা, পঞ্চবট, সাত সমুদ্র, তে মাথা, চৌরাস্তা,
এই যে সমাসগুলো, এইগুলো কিন্তু হচ্ছে দ্বিগু। কারণ আমি যদি বলি চৌরাস্তা মানে চারটি রাস্তা, আলাদা কোনো অর্থ এর মধ্যে মিনিং নেই। আমি যদি বলি তে মাতা মানে তিন মাতার সমাহার, এখানেও রাস্তা বোঝাচ্ছে। আমি যদি বলি পঞ্চবট তাহলে পাঁচটা বটকেই বোঝাচ্ছে, আলাদা কোনো মিনিং, ইনার মিনিং এর মধ্যে নেই। আছে কি? না স্যার। সুতরাং দ্বিগু। কিন্তু আমি যদি বলি দশানন, পঞ্চানন, তারপরে আমি যদি বলি আটচালা, এগুলো সব কিন্তু সংখ্যাবাচক বহুব্রীতে চলে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে দ্বিগু নিয়ে আমাদের আর কোনো কথা বলতে হবে? না। এবারে অব্যয়ীভাব। অব্যয়ীভাব শব্দের অর্থ কি? অব্যয়ীভাব শব্দের অর্থ কি? অব্যয়ের ভাব। অব্যয়ের ভাব। অব্যয়ের ভাব। এবং যদি প্রশ্ন আসে যে কোন সমাসের পূর্বপদে অব্যয় থাকে, তাহলে উত্তর কি হবে? অব্যয়ী ভাব সমাসে। অব্যয়ীভাব কিংবা উপায়ই হচ্ছে তার পূর্বপদে কি থাকবে? অব্যয় থাকবে। উপসর্গ থাকবে। একদম পূর্বপদে অব্যয় থাকবে। অব্যয় থাকলেই আমরা চিনে যাব সেটা অব্যয়ীভাব। একদম সহজ। আচ্ছা, উপসর্গ অনুসর্গ এরা দুজনাই কি অব্যয়? না স্যার। উপসর্গ অব্যয় আর অনুসর্গ মানে সম্পূর্ণ অব্যয় নয়। একদম। উপসর্গ হচ্ছে খাঁটি অব্যয়, একেবারে খাঁটি অব্যয়, কিন্তু অনুসর্গ একেবারে খাঁটি অব্যয় নয়। অনুসর্গর মধ্যে গালা আছে, গালা, যেটাকে আমরা খাদ বলি, খাদ। উপসর্গ হচ্ছে 24 ক্যারেট গোল্ড, যেটা স্বর্ণকারেরা কিনে আনে, তরল সোনা। ওর মধ্যে কোনো গালা থাকে না, কোনো খাদ থাকে না। কিন্তু ওই তরল সোনা কি আমরা পড়তে পারবো? না। না স্যার। সেটাকে কি করতে হয়? 22 শক্ত ক্যারেট। করতে হয়। শক্ত করতে হয়। শক্ত করতে গেলেই খাদ প্রবেশ করাতে হয়। হ্যাঁ, তো গালা ঢোকাতে হয়। তো সুতরাং এই উপসর্গটা হচ্ছে ওই 24 ক্যারেট গোল্ড, ওর মধ্যে কোনো ভেজাল নেই। কিন্তু অনুসর্গ এটা অব্যয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ক্রিয়া বিশেষণের মতো আচরণ করে। সুতরাং অনুসর্গটা পুরোপুরি অব্যয় কিন্তু নয়। আমরা এই এর ক্ষেত্রে দেখব, অব্যয়ীভাবের ক্ষেত্রে দেখব, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু উপসর্গ থাকে। উপসর্গ কয় প্রকার? উপসর্গ কয় প্রকার বলেন? উপসর্গ কয় প্রকার? দুই প্রকার না তিন প্রকার ভুলে গেলাম। উপসর্গ 3 প্রকার। 3 প্রকার, হ্যাঁ। কি কি? সংস্কৃত বাংলা, উপসর্গ, সংস্কৃত, বাংলা বিদেশি। উপসর্গ আর বিদেশি উপসর্গ। সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ। সংস্কৃত উপসর্গ মোট কয়টি? 20টি। 20টি। মনে আছে? কেউ বলতে পারবেন 20টি? পড়া 20টি পারবো না, কয়েকটা পারবো। হ্যাঁ, পরপরা, অসমনীয়, বনুনি, দুর্বি, অধিক, সু, কু, উৎপত্তি, অভি, উপ, 18-19টা হবে আর কি। পুরো 20টা হয়তো মুখস্থ বলতে পারবো না, 18-20টা বলতে পারবো আর কি। এই যে 20টা, এ হচ্ছে সংস্কৃত উপসর্গ। বাংলা উপসর্গ কয়টি? 21টি। বাংলা 21টি। উপসর্গ হচ্ছে 21টি। আর বিদেশি উপসর্গ আছে, ফার্সি উপসর্গ হচ্ছে গড়, বদ, নিম, বে, হট ইত্যাদি। ইংরেজি উপসর্গ হচ্ছে ফুল, হাফ, হেড, মিনি। এইগুলো মোটামুটি আমরা যদি 51-52টা উপসর্গ মুখস্থ করতে পারি, তাহলে অব্যয়ীভাব সমাস নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কিছুই নেই। উপনদী, উপনদী, উপটা কি? উপসর্গ। 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 গড়মিল, গড় কি? এটাও গড় উপসর্গ স্যার। উপসর্গ। উপসর্গ। হ্যাঁ, তো উপগ্রহ উপসর্গ। উপসর্গ। অর্থাৎ পূর্বপদে উপসর্গ থাকলে আমরা সাধারণত সেটাকে অব্যয়ীভাব হিসাবে কিন্তু ধারণ করব। ফলে অব্যয়ীভাব বুঝতে গেলে আমাদেরকে এই উপসর্গগুলো মুখস্থ করতে হবে।
এই 51টি উপসর্গ প্রত্যেকে মুখস্থ করবেন, তাহলে অব্যয়ীভাব আমরা করে ফেলবো। এবার অব্যয়ীভাবে আমি বললাম পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। চলেন আমরা একটু ব্যাখ্যা করি বিষয়টা। আমি যদি বলি উপগ্রহ, উপগ্রহের কাঙ্ক্ষিত অর্থ কি? উপগ্রহের কাঙ্ক্ষিত অর্থ কি? একটা সম্পূর্ণ গ্রহ নাকি গ্রহর মতো, না স্যার, গ্রহর মতো দেখতে একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ? গ্রহের মধ্যে দেখতে একটা ক্ষুদ্র অংশ হবে। তাহলে ক্ষুদ্র অংশ। ক্ষুদ্র। তাহলে আমি যদি শুধু গ্রহ বলি, ধরেন আমি উপটা উচ্চারণ করব না, পূর্বপদ উচ্চারণ করব না, এটা উচ্চারণ করব না, আমি যদি শুধু গ্রহ বলি, তাহলে কি আমরা কাঙ্ক্ষিত অর্থ পাবো? না, তাহলে তো গ্রহ ক্ষুদ্র মানে হবে। একটা সম্পূর্ণ গ্রহ, কিন্তু উপগ্রহের অর্থ হ্যাঁ। হচ্ছে ওই রকম বৈশিষ্ট্যযুক্ত একটা ক্ষুদ্র অংশ। সুতরাং আমাকে পূর্বপদটা উচ্চারণ করতেই হচ্ছে, উপগ্রহ আমাকে বলতেই হবে, তাহলেই আমি কাঙ্ক্ষিত অর্থ পাবো। আমি যদি বলি গড়মিল, কাঙ্ক্ষিত অর্থ হচ্ছে মিলের অভাব। আমি কি শুধু মিল বললে কাঙ্ক্ষিত অর্থ পাবো? না, আমাকে গড়মিল গড়টা বলতে হবে। বলতেই হবে, সুতরাং আমাকে বলতেই হচ্ছে গড় মিল। সুতরাং অব্যয়ীভাব সমাসে পূর্বপদটাকে প্রাধান্য দেয়া হয়। আমরা প্রমাণ করলাম যে পূর্বপদ যদি আমরা উচ্চারণ না করি তাহলে আমরা কাঙ্ক্ষিত অর্থ পাবো না। আমরা আজকে এইটুকু আলোচনা করলাম, সহজ সমাসগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা পরের দিন কর্মধারায় এবং তৎপুরুষটা করব এবং অব্যয়ীভাবটা করব। পরের দিন আমরা চেষ্টা করব শেষ করে দেওয়ার। যদি শেষ না হয় তাহলে আমরা তারপরের সপ্তাহে একটা ক্লাস আমরা রাখবো, যেহেতু বাকি সমাজগুলো অনেক বড়। যেমন আমাদের কর্মধারায় 5 প্রকার, আমাদের তৎপুরুষ যে 6 প্রকার কারক আছে সেই কারক সমন্বিত, হ্যাঁ, আমাদের অব্যয়ীভাব 5 প্রকার, এই বহুব্রীহি 5 প্রকার। সুতরাং এইগুলো একটা একটা আজকে যেটা আলোচনা করলাম, যে এতগুলো আলোচনা করলাম, ওগুলো একটার আলোচনায় অতটা হবে। আজকে আমরা যে এতটা আলোচনা করলাম কনসেপ্টটা, যতটুকু সময়ের মধ্যে ওখানে 2টি বা 1টি আলোচনা করতে আমাদের এতটুকু সময় লাগবে। অনেকটাই বড় কনসেপ্ট, তবে আমরা খুবই সহজে একেবারে শর্টকাট ভঙ্গিমাতে এবং খুব মজাদার পদ্ধতিতে আমরা এই সমাজগুলো কিন্তু করে ফেলবো। একদম মাথার এইখানটাতে আমরা ঢুকিয়ে নেব সমাজ থেকে, যেন যদি কখনো কোনো প্রশ্ন আসে, একটি প্রশ্নও যেন আমাদের ভুল না হয়, সেই নিশ্চয়তা আপনাদের নিজেদের অর্জন করতে হবে। আমি বলে দিলাম ভালো করে, এবারে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। এবং এই রেকর্ড ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দেব, আপনারা এই রেকর্ড ভিডিওটা 2বার 3বার দেখবেন। আর এই ভিডিওটা আপনাদের সম্মতি নিয়েই আমি একটু সোশ্যাল মিডিয়াতে দেব, কারণ বিপিএসসি বা অন্যান্য এক্সাম যেগুলো হচ্ছে সেই এক্সামের স্যাম্পল হিসাবে এটা আমি সোশ্যাল মিডিয়াতে রাখছি। তো আজকের মতো এইটুকু। আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটুখানি জানাবেন। বোঝা গেছে কি? ক্লাস বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, মাথায় মাথায় ঢুকেছে? কোনো সমস্যা? কারোর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে? না স্যার। বলছি স্যার, অব্যয়ীভাব সমাসে শুধুমাত্র উপসর্গ যদি দেখি তাহলে সেটা একদম অব্যয়ীভাব চোখ সমাস, বুঝিয়ে, যদি চোখ পূর্বপদ। বুঝিয়ে। কানিস, তুমি 51-52টি, তোমার কি বামনদেব চক্রবর্তীর বইটা আছে বাংলা ব্যাকরণের? না স্যার, নেই। বইটা একটু কালেক্ট করে নাও, 380 বা 70 টাকা এরকম দাম নেবে, বইটা নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনলাইনে পাওয়া যাবে তো? অনলাইনে পাওয়া যাবে, তুমি এমনি দোকানেও পাবে। আচ্ছা। অনলাইনে পাবে। আর যদি বারাসাত থেকে আনতে পারো, বেড়াচাপা থেকে নিলে তোমার হয়তো 400 টাকাও দাম নিয়ে নিতে পারে, সেটা বারাসাত থেকে তুমি যদি নাও তাহলে বোধহয় 300 সামথিং তুমি পেয়ে যাবে আর কি। তো 70-80 টাকা কম থাকবে। কেউ যদি বারাসাতে যায় তাকে দিয়ে আনতে পাঠিয়ে দেবে। ওই স্টেশনে আছে, স্টেশনে যে পরপর দুটি বইয়ের দোকান আছে, ওই বইয়ের দোকান, ওখানে পেয়ে যাবে কম দামে একদম। আচ্ছা, ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে সমাপন করছি। আপনারা যারা সংযুক্ত হলেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পড়াশোনায় থাকুন, পরীক্ষা কিন্তু হবেই হবে, পরীক্ষা হবেই হবে,
এই যে নির্বাচনটা হচ্ছে সেখানে যদি সামান্যতম পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়াশোনায় থাকুন। টাটা।